লেখিকা অনিন্দিতার অসঙ্গতি। পাটা একটু সোজা করার চেষ্টা করুন দেখি, হাসি মুখে বলে সুলগ্না। হুইল চেয়ারে বসা যুবকটির মুখের ভাব আরও একটু ম্লান হয়ে আসে। মৃত মাছের দৃষ্টিতে সুলগ্নার দিকে তাকিয়ে বলে, যে হাঁটতে চায় না তাকে কেন জোর করে হাঁটাতে চান? আমি এখানে বেশ আছি। এই চার দেওয়ালই এখন আমার দুনিয়া। চারপাশের উন্মুক্ত প্রকৃতি দেখতে আপনার ইচ্ছে হয় না? ইচ্ছে জাগে না পাখির কলকাকলি শুনতে, সবুজ পাতায় ভোরের শিশির হাত দিয়ে ছুঁয়ে দেখতে, গাছগুলো যখন ফলের ভারে নুয়ে পড়ে হালকা হাতে দোলা দিতে? পাটা না হয় স্থবির হয়েছে আপনার, অনুভূতিরাও কি মরে গেছে? মরে গেছে। পত্রালি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মরে গেছে। অস্বাভাবিক রুক্ষ কণ্ঠে যুবকটি বলে ওঠে। আর আমার প্রকৃতিকে ছোঁয়ার ইচ্ছে নেই, উচ্ছল ঢেউয়ে পা ভেজানোর ইচ্ছে নেই, ঝর্ণার জলে অবগাহনের স্বাদ জাগে না, পরিযায়ী পাখির দল আকৃষ্ট করে না, পাহাড়ের কাছে নতজানু হই না। বুঝতে পেরেছেন কথাগুলো? দয়া করে আমার সুস্থতা নিয়ে আপনি আর ভাববেন না। একটা কুণ্ঠিত ছায়া পড়ল ইটালিয়ান মার্বেলের মেঝেতে। আসুন তমালদা, যুবকটি একই রকম মুখে বলেন। আপনি কিভাবে বুঝে যান স্যার আমি এসেছি? কুণ্ঠিত চেহারাটা বলে ওঠে, কাগজপত্রগুলো একটু সই করে দেবেন, আর্জেন্ট ছিল। ছায়া দেখে, আপনার ছায়া আমার যে অনেক দিনের চেনা। জানেন তো, না পড়ে কোনো রকম কাগজপত্রের সই আমি করি না। ম্যাডাম আপনি এখন বসুন, মনে রাখবেন জোর করে কিছু হয় না। কাগজগুলো হাতে তুলে নিয়ে দরজার দিকে ইশারা করে যুবক। মানে লাগলেও সুলগ্না জানে এই ধরনের পেশেন্টরা মানসিকভাবে ভীষণ রকম ভার্নারেবেল হয়। একবার তাদের দুর্বলতা ক্যাচ করতে পারলেই সেরে ওঠা কেবল সময়ের অপেক্ষা। সেই মুহূর্ত থেকে তাকে অপেক্ষা করতে হবে সে দুর্বল সময়টার জন্য। সেই দুর্বলতার গল্প জানে কেবলমাত্র পরিবারের লোকজন। সিঁড়ি বেয়ে একতলায় নেমে গেল সে। ইজি চেয়ারে এলিয়ে আছেন বৃদ্ধ বিকাশ। আসবো? হাত নেড়ে তাকে ভেতরে ডাকেন। ঈষৎ হেসে বলেন, কি বুঝছো, ছেলে সুস্থ হবে, আবারও আগের মতো উঠে দাঁড়াতে পারবে? না দাঁড়ানোর তো কোনো কারণ দেখছি না। এই অসুস্থতা শুধুমাত্র শারীরিক নয়, অনেকটাই মানসিক। ইচ্ছা শক্তি জাগলেই বিশ্বরূপ আবার উঠে দাঁড়াবে, হাঁটবে, এমনকি দৌড়তেও পারবে। কিন্তু তার জন্য আপনার সাহায্য একান্ত কাম্য। আমায় জানতে হবে অতীতের কথা, পত্রালির কথা। আমি তো বসেই আছি সাহায্য করার জন্য। বিশ্বরূপের এই অবস্থা আমায় ভেতর থেকে ভেঙে দিয়েছে। কত ধুমধাম করে ওর পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে দিলাম, আর মাস ঘুরতে না ঘুরতেই এই দুর্ঘটনা। ছেলে ঘরে বন্দি হলো, হাসতে ভুলে গেল, সব কিছুতেই উদাসীন। মাঝে মধ্যে মনে হয় শরীরটা হুইল চেয়ারে নয়, মনটা বন্দি হয়ে আছে ওই মুহূর্তটায়। সেখান থেকে বেরোতে পারছে না, চেষ্টাও করছে না। প্রায় 6 মাস হতে চলল এমনটাই চলছে। আমার বয়স বাড়ছে, টাকা যা জমা থাকবে ভবিষ্যতে নিয়ে অন্তত ভাবতে হবে না। কিন্তু টাকাই তো আর সব নয়। সারা জীবন বিশ্বকে অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। একাকী হাঁটাচলা করতে পারবে না, ভাবলেই ভীষণ ভয় হয়। কি হয়েছিল সেদিন? যদিও ফোনে আপনি সংক্ষিপ্তভাবে বলেছিলেন, কিন্তু আমি বিস্তারিত ঘটনা শুনতে চাই। আসলে পেশেন্ট দেখার আগে কেস স্টাডি আমাদের ফিল্ডে অনেক বেশি জরুরি। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে তো আপনি এখানেই থাকবেন। চলুন আপনাকে গেস্ট রুমটা দেখিয়ে দিই, ওখানে বসেই বলবো সেই অভিশপ্ত দিনের গল্প। হঠাৎই একদিন বিশ্ব আমার সঙ্গে পত্রালির আলাপ করাতে নিয়ে আসে। বিশ্বের মা ছোটবেলায় ওকে ছেড়ে পুরনো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চলে গিয়েছিল। তারপর আর চেনা নিরে ফিরে আসেনি। বিশ্ব অবশ্য সে কথা জানে না, আমি জানতে দিইনি। সন্তানের চোখে মা সবসময় দেবী, আমি তাকে দানবী বানাই কোন অধিকারে। আজও জানে তীর্থে গিয়ে তার মা হারিয়ে গেছে। যাক সেসব কথা। ছেলের মুখে শুনলাম পত্রালির কেউ নেই, ছোট থেকে মামার কাছে কষ্টে মানুষ হয়েছে, লোকাল এনজিওর সাহায্যে স্কুলে গেছে, পড়াশোনা শেষ করেছে,
হাতের কাজও শিখেছে। এখন একটা ছোটখাটো ব্যবসা করে, তবে নিজের অতীতকে ভোলেনি। এখন সে বেশ কয়েকটা এনজিওর সঙ্গে যুক্ত, নিয়মিত সাহায্য করে থাকে। কথা বলে আমার বেশ ভালোই লেগেছিল। সে যুগে দাঁড়িয়ে লোকে নিজের স্ত্রী, পুত্র, কন্যাকে স্বার্থের ঊর্ধ্বে স্থান দেয় না। সেখানে ওই মেয়ে অবহেলিত ঘর ছাড়াদের জন্য কাজ করছে। ছেলের চোখের মুগ্ধতাও আমার অভিজ্ঞ দৃষ্টির নজর এড়ায়নি। পুরোহিত ডেকে এক শুভ দিনে বিয়ে স্থির করি। বিয়ের পর ঘর আমার আনন্দে ভরে উঠেছিল। বাড়িতে একটা মেয়ে থাকলে দেওয়ালগুলো কেমন মেয়েলি হাতের ছোঁয়ায় ঘর হয়ে ওঠে। নিয়মিত ব্যবসার কাজকর্ম সামলাতো, এনজিওতে যেত। কিছুতেই আপত্তি করিনি। কেন করব বলুন? নিজের যোগ্যতায় অর্জন করা জিনিসের ওপর আমার কি অধিকার? মুগ্ধ দৃষ্টিতে বিকাশের দিকে তাকাই সুলগ্না। এভাবে কজন শ্বশুর ভাবতে পারেন? বিয়ের 1 মাস কেটে গেলেও দুজনের কাজের চাপে হানিমুনটা কিছুতেই হয়ে উঠছিল না। আপনি হয়তো জানেন না, আমাদের কুলু ও কাসলে 2 নামী রিসর্টের সিংহভাগ অংশীদারি আছে। কোনো এক সমস্যার কারণে ম্যানেজার বিশ্বকে ফোন করেছিল। সে ঠিক করলো সরজমিনে দেখাশোনা করতে। এবার পত্রালীকে নিয়েই যাবে। রিসর্টের সমস্যাও মিটবে, পাহাড়ের বুকে হানিমুনটাও সেরে নেওয়া যাবে। কে জানতো সেখানে বিপদ ঘণ্টি অপেক্ষা করছে। ঘড়ির দিকে তাকান বৃদ্ধ। চলুন খেয়ে নেওয়া যাক। এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই আমার। বলুন, এরপর কি হলো? আপনি তো আছেন এখানে, সবটাই বলবো ধীরে সুস্থে। বিশ্ব নিয়মানুবর্তিতা পছন্দ করে। চলুন। পোলাও আর চিকেন কষা খেতে খেতে ড্রয়িং রুমটা পর্যবেক্ষণ করছিল সুলগ্না। অঙ্ক মেলাতে হবে তাকে, কিন্তু মেলানোটা সহজ নয়। কোথাও একটা অসঙ্গতি তো আছে, কিন্তু সেটা কি? ওপরের ঘর থেকে তীব্র শব্দ আসছে নিচে। কেউ যেন ক্রমাগত নিজের হুইল চেয়ারখানা সজোরে মেঝেতে ঘষতে চলেছে, যেন রুদ্ধ আক্রোশে সবকিছু ভেঙে চুরে দিতে চায়। দুহাতে কান চেপে ধরে নিচের ঘরে বসে আছে সুলগ্না। আগে জানলে কখনো এ ঘরে থাকতে রাজি হতো না। বিশ্বরূপের নিচের ঘরটাই তাকে দেওয়া হয়েছে থাকার জন্য। খানিক বাদে আওয়াজ গেল কমে। নিশুতি রাত জেকে বসল প্রকৃতির বুকে। হঠাৎই সুলগ্নার মনে হলো চারপাশের সব কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। কোথাও কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। এত নিস্তব্ধ যে সেই নিস্তব্ধতা বুকে ভেতর হিমেল হাওয়ার স্পর্শ বয়ে আনে। জানলা দিয়ে বয়ে আসা শিরশিরে বাতাসে কোনো অপ্রাকৃতিক উচ্চারণ। ওই ঘনবদ্ধ অন্ধকারের দিকে হঠাৎ তাকালে কেমন একটা চমক লাগে। উঠে দাঁড়ালো সে। মহাবিষ্টের মতো খানিকক্ষণ তাকিয়ে রইল জানালার দিকে। পাল্লায় হাত ছোঁয়ালো একবার, কিন্তু বন্ধ করতে পারল না। জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে ফিরে এলো বিছানায়। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আধা ঘুম আধা জাগরণে কাটতে লাগলো সময়। কখন যে রাত ফুরিয়ে ভোর হলো টের পেল না সে। ইলেকট্রিক ঘন্টার শব্দে ঘুম ভেঙে গেল তার। মনে পড়ল বিকাশবাবু কাল রাতেই তাকে সতর্ক করে বলে দিয়েছিলেন ডাইনিংয়ে 4 বেলা খাবার দেওয়া হয়, সময় নির্দিষ্ট। ঠিক আধ ঘন্টা আগে বাড়িতে থাকা লোকজনকে সচেতন করার জন্য ঘন্টা বাজানো হয়। এসে পর্যন্ত অতিথি সজ্জন কাউকে দেখেনি সে। আছে কেবল বাবা, ছেলে আর 1 ঘন্টা গৃহকর্মী। তারপরেও ঘন্টা বাজিয়ে কাকে সচেতন করতে চায় এরা কে জানে। যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে নিল সে। বাকি গল্পটা ব্রেকফাস্ট টেবিলে জানতে হবে তাকে। ব্রেড, বাটার, মিল্কশেক, ফ্রুট জুস আর ভেজিস দেওয়া অমলেট। মিল্কশেক বিকাশের জন্য, নিজের জন্য ফ্রুট জুসই বেছে নিল সে। মাথার দিকে চেয়ারটা ফাঁকা দেখে একটু অবাক হয়ে বলল, বিশ্বরূপ বাবুকে দেখছি না। উনি কি সবার সঙ্গে প্রাতরাশ করেন না? বাকি খাবার সবার সঙ্গে খেলেও ব্রেকফাস্টটা সে নিজের ঘরে খেতেই পছন্দ করে। মনে মনে নিশ্চিন্তের শ্বাস ফেলল সুলগ্না। নিজেও চায়নি সে আলোচনাটা ভদ্রলোকের সামনে হোক। অমলেটে ছুরি কাটা চালিয়ে একটা টুকরো মুখে পুরে বলল, কেন পত্রালী পাগল হয়ে গেল? কেন বারবার আদালতে দাঁড়িয়ে সে চিৎকার করে বলছিল বিশ্বরূপী খুনি, যেখানে আপনি বলছেন পত্রালী মন প্রাণ দিয়ে বিশ্বরূপকে ভালোবাসতো? আপনার কথা শুনে মনে হয় এখনো হয়তো বাসে। একটু আস্তে কথাগুলো বলবেন প্লিজ।
শুনতে পেলে বিশ্বরূপ কষ্ট পাবে, হয়তো ওপরে কিছু ভাঙচুরও চালাতে পারে। আমি যা বুঝেছি ও পুরনো কথা ভুলতে চায়। পত্রালি, প্রেম, পাগলামো সবটাই। বুঝতেই পারছেন, এই ঘটনার পর থেকে ছেলেটা আমার মানসিকভাবে ভার্নারেবল হয়ে পড়েছে। নিজেও বুঝতে পারছি না একজন অচেনা মানুষের প্রতি পত্রালি এমন সংবেদনশীল হয়ে উঠল কেন। তাছাড়া পুলিশও যেখানে নিশ্চিত ব্যাপারটা নিছকই অ্যাক্সিডেন্ট। অচেনা মানুষ, আপনি নিশ্চিত? তাছাড়া আর কী বা হতে পারে? পুলিশি জেরার মুখে বিশ্বরূপ কনফার্ম করেছে এর আগে কোনোদিন লোকটাকে সে দেখেইনি। এখানে তো বিশ্বরূপ বাবুর কথা হচ্ছে না আঙ্কেল, হচ্ছে পত্রালির কথা। সেই বারবার দাবি করেছে বিশ্বরূপ খুনি। তা কি বলছিল সে? উত্তর এলোমেলো। পুলিশের জেরায় একবার বলেছে আগে থাকতেই চেনে, আরেকবার বলছে চেনে না, কোনোদিন চোখেই দেখেনি। সব কথার মাঝে শুধু একটা কথাই স্থির, বিশ্বই লোকটার খুনি। ইচ্ছে করেই সে ধাক্কা দিয়েছে লোকটাকে। প্রাথমিক ভেরিফিকেশনের পর পুলিশ নিশ্চিত হয় ওই অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু নয়। তারপরই পুলিশের ধারণা হয় চোখের সামনে একটা লোককে খাদে পড়ে যেতে দেখে পত্রালি কোমল মন সে ধাক্কা নিতে পারেনি, মানসিক ভারসাম্য হারিয়েছে। পরীক্ষার পর ডাক্তারও সে কথায় সায় দেয়। পত্রালিকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়। ইন্টারেস্টিং, সব ভুলভাল বলছে অথচ নিজের বরকে খুনি প্রতিপন্ন করা জায়গা থেকে কিছুতেই সরে আসছে না কেন? বিশ্বরূপ বাবু খুনি হলে পত্রালির কী লাভ? তার কি আগে থেকে কোনো রকম মানসিক অসুখ ছিল, যা হয়তো বিয়ের সময় লুকানো হয়েছিল? সাধারণ সুস্থ স্বাভাবিক মেয়ের থেকে এমন অদ্ভুত আচরণ তো প্রত্যাশিত নয়। আমার জানা নেই। স্পষ্টতই নিজের অপারগতা জাহির করলেন বিকাশ। এই ঘটনার পর বৌমার মামা মামির কাছে গিয়েছিল পুলিশ, গিয়েছিল পড়াশোনায় সাহায্য করা এনজিওর কাছেও। পত্রালি মানসিক সমস্যা ছিল, এটা মানতে কেউই রাজি হয়নি। বেশ জটিল কেস দেখছি, একবার পত্রালির সঙ্গে দেখা করতে চাই। আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? কোনো অ্যাসাইলামে আছেন এখন উনি? আস্তে ধীরে নাম ঠিকানা বলেন বিকাশবাবু। জায়গাটা সুলগ্নার চেনা। মালবিকা পত্রালির কলেজমেট, বর্তমানে ওখানকার ইনচার্জ। পরের দিন বিকেলেই পৌঁছে যায় সে। রুম রং 16। তুমি পত্রালি? একটা ফর্সা পাতলা চেহারার সুন্দরী মেয়েকে দেখে অবাক হয়ে যায় সুলগ্না। কেন বারবার নিজের স্বামীকে খুনি বলছো, যেখানে পুলিশ স্পষ্ট বলছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু নয়? পাগলের মতো হেসে ওঠে পত্রালি। সত্যি কি মেন্টাল নাকি? অবাক হয় সুলগ্না। এতক্ষণ তো বেশ স্বাভাবিকই দেখাচ্ছিল। ঠিক তখনই তাকে চমকে দিয়ে পরিষ্কার স্বরে পত্রালি বলে উঠল, পুলিশ? পুলিশ কি জানে? কতটা জানে? সব আমি জানি, আমি। দুলে দুলে হাসতে লাগলো সে। প্রতিহিংসা, প্রতিহিংসার বলি হলো মানুষটা। ছোট থেকে একলা আমি শুধু একটু সুখী হতে চেয়েছিলাম, বিশ্বরূপ আমার সুখটাই কেড়ে নিল। সবটাই আগে ভাগে আপনি জানতেন তাই না? বিশ্বরূপের দিকে কঠিন দৃষ্টিতে তাকায় সুলগ্না। আপনার পা পরীক্ষা করে দেখেছি, তেমন কোনো গুরুতর সমস্যা নেই। শুধু নিজের ক্ষেত্রে সিম্প্যাথি গেইন করতে আর পত্রালিকে ভিকটিমাইজ করতে দিনের পর দিন পরিকল্পনা মাফিক আপনি এই খেলাটা খেলেছেন। সবাই দেখছে, জানছে। প্রিয় পত্নীর পাগল হওয়ার শোকে আপনি মুহ্যমান। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে বিকলাঙ্গ হয়েছে শরীর, উঠে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। সেদিনকার অ্যাক্সিডেন্টের পর আপনার শরীরে তেমন কোনো আঘাত লাগেনি। ঘটনার অভিঘাতে অজ্ঞান হয়ে পাথরের ওপর পড়ে গিয়েছিলেন মাত্র। পুরোটাই সাজানো নাটক ছিল। অজ্ঞান হননি আপনি। কুলুতে প্রাথমিক চিকিৎসার পর শরীরের ভেতরে কোনো রকম হ্যামারেজ হয়েছে কিনা দেখার জন্য অ্যাম্বুলেন্সে চেপে কলকাতা চলে আসেন। আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানই তার নিজস্ব নার্সিংহোমে গোটা ব্যাপারটা অপারেট করেছেন। আপনার বাবা না জানলেও তিনি জানেন আপনার পা প্রায় সুস্থ। সামান্য কিছু সমস্যা আপনার সবার থাকে, কিন্তু কি করবেন বলুন? মানুষের সহানুভূতি পেতে গেলে অনেক সময় নাটক করা ছাড়া উপায় থাকে না। আপনি আমায় সব বলবেন নাকি আমি পুলিশের কাছে যাব? মনে হয় না পুরনো কাদা নিয়ে আপনি বড্ড বেশি নাড়াঘাটা করছেন মিস সুলগ্না? প্রথম দিন শোনার পর থেকে নামটা আপনি ভুলেননি আমি জানি। জানতে চাই এমনটা কেন করলেন? কি উদ্দেশ্য ছিল আপনার? ভালোবেসে বিয়ে করার পর হঠাৎ যদি জানতে পারেন স্ত্রী প্রাক্তন প্রেমিক এখনো সগৌরবে বিদ্যমান, দুজনে মিলে পরিকল্পনা অনুযায়ী আপনাকে সরিয়ে টাকা আত্মসাতের ছক কষছে, আপনি নিজে কি করতেন ম্যাডাম? খাদের নিচে মৃত শরীর হিসেবে নিজে শুয়ে থাকতেন না কৌশলে কার্যসিদ্ধি করতেন?
সামান্য চমকে ওঠে পত্রালী। যদিও এই ধরনের সম্ভাবনার কথা আগেই তার মাথায় এসেছিল, সেজন্যই বাকি সব কথা পত্রালী এলোমেলো বললেও একটা সিদ্ধান্তে একান্তভাবে টিকেছিল সে। খুনি অন্য কেউ নয়, তার স্বামী বিশ্বরূপ। গোটা ব্যাপারটা আপনি কিভাবে জানতে পারলেন? একটা ফোন কল থেকে। কুলুতে পৌঁছানোর পর থেকে দেখছিলাম পত্রালী যেন খানিকটা বেপরোয়া হয়ে উঠেছে। সেদিন সে ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু না, প্ল্যানের পুরোটাই নোটিশ করেছি ঘুমের ভান করে। সেদিনই সিদ্ধান্ত নিই আত্মরক্ষা আগে। অন্য কেউ পতঙ্গ হয়ে আগুনে ঝাঁপ দিলে আমি কি করব? তার মৃত্যু নিয়তি নির্দিষ্ট। কিন্তু পত্রালী নয় কেন? কেন তার প্রেমিক? আপনি তো তাকে চিনতেনও না, আগেও কখনো দেখেননি। আমি আমি বুঝতে পারিনি। আবারও মিথ্যে বলছেন আপনি। আমি কিন্তু ইতিমধ্যেই গোটা প্ল্যানটা বুঝতে পেরে গেছি। পত্রালী পরিকল্পনা জানার পর আপনি তার পরিকল্পনা মাথায় রেখে আর একটা পরিকল্পনা করেন, যাকে বলে একেবারে নিখুঁত এক ছক। জানতে পেরেছিলেন এইরকম এক সন্ধিক্ষণে পত্রালী প্রেমিক কখনোই তাকে একা ছাড়বে না, ছায়ার মতো পাশে পাশে থাকবে। কাজেই সেই মুহূর্তে সুইসাইড পয়েন্টে আপনারা তিনজন ছাড়া আর কেউ ছিল না। বৃষ্টির মরশুমে পাহাড় পিছল থাকে, তেমন একটা ট্যুরিস্ট আসে না। অফ সিজন পরিকল্পনা সাজাতে আপনার সুবিধেই হয়েছিল। পত্রালী আপনাকে ধাক্কা দিতে এগিয়ে আসেন। জানতেন যেহেতু সতর্ক ছিলেন আপনি। বউ করে এক পাক ঘুরে যান, পুরুষালী হাতে পত্রালীর হাত ধরে ফেলেন। খাদে পড়তে গিয়ে প্রাণে বেঁচে যায় সে। এতক্ষণ ধরে ছায়ার মতো অনুসরণ করে আসা প্রেমিক ভদ্রলোক আকস্মিক অভিঘাতে চমকে ওঠেন। এক মুহূর্তের জন্য আপনি সুযোগ দেন না। হতভম্ব ব্যক্তিটির কলার ধরে খাদে ছুঁড়ে দেন। চোখের সামনে মৃত্যুর সুস্পষ্ট ছবি দেখে প্রেমিকের রক্ত জল করা আর্তনাদ শুনে পত্রালী অজ্ঞান হয়ে যান। রিসর্টের ম্যানেজারের নম্বরে ফোন করে সুইসাইড পয়েন্ট কথাগুলো বলে অজ্ঞান হওয়ার নাটক করেন। ফোনটা ছিটকে সামনের পাথরের ওপর পড়ে, মানে আপনি কায়দা করে ফেলেন আর কি। ডিসপ্লেতে চির ধরে। সে যাই হোক, আপনার পরিকল্পনা সফল হয়। ম্যানেজার স্থানীয় পুলিশ নিয়ে আসে, আপনাদের দুজনকে হাসপাতালে পাঠায়। জ্ঞান হওয়ার পর পত্রালীর কথা শুনে স্পটে একটা লোকাল ঘড়ি পেয়ে পাথরের খাঁজে আটকে থাকা সমীরকে উদ্ধার করে পুলিশ, কিন্তু সে ইতিমধ্যেই মৃত। সস্তা দরের ঘড়িটা কিভাবে ছিটকে পড়েছিল কে জানে। হয়তো ঈশ্বর জানতেন সমীরের অস্তিত্ব প্রমাণে একসময় এটি হাতিয়ার হবে। এই হলো আসল গল্প মিস্টার বিশ্বরূপ। এবার মনে হচ্ছে না গল্পের প্রতিটা ভাঁজ সুন্দরভাবে মিলে গেছে? হাসল সে, হিমেল হাসি। গল্প হিসেবে প্লটটা ইন্টারেস্টিং, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রমাণ কে দেবে? প্রমাণ তাছাড়া একটা বড় লুপহোল আছে। জ্ঞান ফিরে পেয়ে পত্রালী সব কিছু স্বীকার করলো না কেন? কিভাবে করত? চোখের সামনে জীবন মৃত্যুর সরু সুতোর দোলাচল। প্রেমিকের ওই রকম ভয়াবহ মৃত্যু দেখে তার মস্তিষ্কে গোলমাল হয়। বাকি সব কিছু ভুলে গেলেও একটা কথা তার মনে ছিল, খুনটা আপনি করেছেন মিস্টার বিশ্বরূপ। বারবার আদালতেও চিৎকার করে সে কথা বলেছিল সে, কিন্তু কেউ কান দেয়নি। আইনের বিচার তো বড়লোকদের জন্য নয়, কি বলেন মিস্টার বিশ্বরূপ? যখন ধীরে ধীরে পত্রালী তার স্বাভাবিকতা ফিরে পাচ্ছে, তখন দেখল সে বন্দিনী। মেন্টাল অ্যাসাইলামের 16 নম্বর ঘর তার স্থায়ী ঠিকানা। তখন কে শুনবে তার কথা? কে করবে বিশ্বাস? তবে এখন আপনি পুলিশের কাছে যাবেন? যান, অবশ্যই যান। দেখি কে আপনাকে বিশ্বাস করে। আমার বাবা পর্যন্ত আজ অব্দি কিছু জানেন না, আর আপনি? হাসল সুলগ্না। পুলিশের হাত থেকে রেহাই পাওয়া সহজ, কিন্তু নিজের বিবেকের কাছ থেকে সেখানে রেহাই পাওয়া অতটা সহজ হবে তো? আপনার মা কিন্তু তীর্থ করতে গিয়ে হারিয়ে যাননি, তিনি আজও এই বাড়িতেই আছেন। কি বলছেন কি আপনি? অচেনা হিংস্রতা ভর করেছে বিশ্বরূপের চেনা শান্ত সমাহিত চোখে মুখে। হুইল চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়েছে সে, পা দুটো হালকা হালকা কাঁপছে। ইতিহাসে পড়েননি রক্ত কথা বলে? আপনার শরীরেও যে আপনার বাবার রক্ত বিদ্যমান। অনন্যা দেবীর পরকীয়ার খবর পেয়ে আপনার বাবা বিকাশ তাকে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে কফিন বাক্সে পুরে জ্যান্ত অবস্থায় কবরে ঢুকিয়ে দিয়েছিলেন। আপনার হিংস্রতার বহর আর একটু বেশি। ভেবেছিলেন প্রেমিককে মেরে সারা জীবনের জন্য পত্রালীকে একাকী নরকের আগুনে জ্বলতে বাধ্য করবেন। ভাবছেন এত কিছু এই কয়েক দিনে জানলাম কিভাবে? আপনার বাবাকে লক্ষ্য করে দেখেছি মাঝে মধ্যেই এক দৃষ্টে বাগানের একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকেন। প্রথম দিন জানালা খুলে ওই বিশেষ জায়গাটায় জমাট বাঁধা অন্ধকার দেখে আমার কেমন যেন অস্বস্তি হয়েছিল। পরে গৃহকর্মীদের জিজ্ঞেস করে জানতে পারি বড়বাবু ওখানে মাঝে মধ্যে একাকী দাঁড়িয়ে থাকেন। জানেন নিশ্চয়ই আপনার বাবাও কিন্তু অনন্যা দেবীকে খুব ভালোবাসতেন।
আপনাদের জীবনে ভালোবাসা ঘৃণা হাতে হাত রেখে পথ চলে। হঠাৎ একজন ভদ্রমহিলা ঘরে ঢুকে পজিশন নিলেন। ওয়েল ডান, বাকিটা আমরা সামলে নিতে পারবো। তোতলানোর ভঙ্গিতে বলল বিশ্বরূপ, আপনি পুলিশ, মনোরোগ বিশেষজ্ঞ নয়। মনোরোগ বিশেষজ্ঞের ডিগ্রি থাকলে পুলিশ হতে বাধা কোথায়? দস্তুর মতো পড়েই আমি চাকরি পেয়েছি। হাসল সুলগ্না। রেবতী চ্যাটার্জির দিকে করমর্দনের ভঙ্গিতে ডান হাতটা বাড়িয়ে দিল। তোমার অনুমান একদম ঠিক। বিকাশবাবু নিজকৃত অপরাধ স্বীকার করেছেন। আর একটা সাকসেসফুল কেস, প্রমোশনের জন্য তোমার নাম হাই অথরিটির কাছে রেকমেন্ড করব। হেসে বেরিয়ে যায় সুলগ্না। এই মুহূর্তে তার গন্তব্য বাড়ির পাশের ছোট্ট ক্যাফে। এক কাপ স্ট্রং কফির বড্ড প্রয়োজন। মগজ ছাড়াতে গেলে কফির চাইতে বড় মহৌষধ আর আছে কি? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।